হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। 21 নভেম্বর 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি হলো আমাদের 49তম ক্লাস, অর্থাৎ বিগত 48টি দিন ধরে আমরা 48টি ক্লাস প্রোভাইড করে আসছি। যেই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়। এছাড়াও এই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্টাডি জিকেগুলি করানো হয়। আমাদের এই ক্লাসটি 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে থাকে, যেই ক্লাসে আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তুলে ধরি। যদি আমাদের এই ক্লাসটি তোমরা করো তাহলে অবশ্যই আগত পরীক্ষাগুলিতে কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসবেই। আর আজকের ক্লাসটি হতে চলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে, তাই দেখতে থাকো আজকের ক্লাসটি। আর হ্যাঁ, আজকে আমাদের এই ক্লাসে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। তো আর কথা না বলে দেখতে থাকো আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, জাতিসংঘের সেরা পর্যটন গ্রামের মর্যাদা কাকে দেওয়া হয়েছে? অপশান এ প্রাণপুর মধ্যপ্রদেশ, অপশান বি দুধমারাজ ছত্তিশগড়, অপশান সি হানশালি পাঞ্জাব, অপশান ডি হলো আন্দ্রে মণিপুর। সঠিক উত্তরটি হলো অপশান বি দুধমারাজ ছত্তিশগড়। জাতিসংঘের সেরা পর্যটন গ্রামে মর্যাদা দেওয়া হয়েছে ছত্তিশগড়ের দুধমারাজকে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। ছত্তিশগড়ের বাস্তার জেলার দুধমারাজ গ্রাম জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার অর্থাৎ ইউএনডব্লিউটিও ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর সেরা পর্যটন গ্রাম আপগ্রেডেশন প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে। দুধমারাজ গ্রাম, যেটি ছত্তিশগড়ের সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতায় 2023 সালে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিভাগেও নির্বাচিত হয়েছিল। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অর্থাৎ ইউএনডব্লিউটিও সম্বন্ধে। এটি একটি পর্যটনের উন্নয়নে কাজ করে, যা 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউএনডব্লিউটিও এর সদর দপ্তর রয়েছে স্পেনের মাদ্রিদে। বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর পালিত হয়ে থাকে। এবার রিলেটেড আপডেটসে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়ার্ল্ড ক্রাফট সিটি সার্টিফিকেট পাওয়ার জন্য ভারতের 8তম শহর কোনটি হয়েছে? জম্মু কাশ্মীরের শ্রীনগর। ভারতের প্রথম সাহিত্যিক শহর হলো কেরলের কোঝিকোড। ভারতের 43তম ইউনেস্কো হেরিটেজ সাইট হয়েছে আসামের ময়দান। ইউনেস্কোর সিটি অফ মিউজিক কোনটিকে নির্বাচিত করা হয়েছে? গোয়ালিয়রকে নির্বাচিত করা হয়েছে। ইউনেস্কোর কারুশিল্প ও লোকশিল্পের শহর বলা হয় জয়পুরকে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। এবার আমরা দেখে নেব আজকে 2 নম্বর প্রশ্নটি। কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ফ্রিডম প্রদান করবে? অপশান এ আর্জেন্টিনা, অপশান বি বার্বাডোস, অপশান সি ব্রাজিল, অপশান ডি হলো গুয়ানা। সঠিক উত্তরটি হলো অপশান বি বার্বাডোস। বার্বাডোস দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ফ্রিডম প্রদান করবে। সম্প্রতি প্রধানমন্ত্রী অনেকগুলি দেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। মোট দেশের সংখ্যা হলো 16টি দেশ। সম্প্রতি 2024 সালে প্রধানমন্ত্রী 16টি দেশ থেকেই ওই দেশের সর্বোচ্চ সম্মানগুলি পেয়েছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। গোয়ানার সাথে বার্বাডোসও মোদীকে অনারারি অর্ডার অফ ফ্রিডম প্রদান করবে। কিছুদিন আগে ডোমিনিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তার সর্বোচ্চ জাতীয় পুরস্কার ডোমিনিকা অ্যাওয়ার্ড অব অনার প্রদানের ঘোষণাও করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজারে ভূষিত হয়েছে। তাহলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ানা থেকে, বার্বাডোস থেকে, ডোমিনিকা থেকে এবং নাইজেরিয়া থেকে তাদের সর্বোচ্চ সম্মানগুলি পেতে চলেছে। ঠিক আছে, এবার দেখে নাও আজকে 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্ন হলো, সম্প্রতি গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস 2024 কে ভূষিত হয়েছে? অপশান এ ইসরো, অপশান বি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অপশান সি কোল ইন্ডিয়া লিমিটেড, অপশান ডি হলো ইন্ডিয়ান অয়েল। সঠিক উত্তরটি হলো অপশান সি কোল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস 2024 ভূষিত হয়েছেন। কোল ইন্ডিয়া লিমিটেড লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস 2024 কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগে মর্যাদাপূর্ণ গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছেন। কোল ইন্ডিয়া লিমিটেডের থ্যালাসেমিয়া চাইল্ড কেয়ার স্কিমের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব কোল ইন্ডিয়া লিমিটেড সম্পর্কিত কিছু জিকে। কোল ইন্ডিয়া লিমিটেড হলো ভারত সরকারের মালিকাধীন একটি পাবলিক সেক্টর কোম্পানি। এটি কয়লা খনন এবং উৎপাদন নিয়ে কাজ করে। কোল ইন্ডিয়া লিমিটেড 1975 সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল। যার সদর দপ্তর কোথায় রয়েছে? যার সদর দপ্তর রয়েছে কলকাতায়।
কোল ইন্ডিয়া লিমিটেড ভারতে মোট কয়লার উৎপাদনে প্রায় 82% উৎপাদন করে। এবার আমরা দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি। মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024-এর শিরোপা কে জিতেছেন? অপশান এ জার্মানি, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি ভারত, অপশান ডি হলো চীন। সঠিক উত্তরটি হলো অপশান সি ভারত। ভারত মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি ট্রফিতে, অর্থাৎ এই খেলাটি হকির সাথে যুক্ত, এটিতে 2024-এর শিরোপাটি জিতেছেন। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে ফাইনালে ভারত চীনকে 1-0 গোলে হারিয়ে এই শিরোপা জিতেছে। তৃতীয় স্থান অধিকার করেছে জাপান। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন দীপিকা শেহরাওয়াত। তিনি 11টি গোল করেছেন। তিনি হলেন ভারতের খেলোয়াড়। এবার দেখো আরও কিছু তথ্য এই সম্পর্কিত। ভারত টানা দ্বিতীয়বার এবং সামগ্রিকভাবে তৃতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে। এর আগে ভারত 2023 সালে রাঁচিতে এবং 2016 সালে সিঙ্গাপুরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছিলেন। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্নটি। জয়েন্ট রিলিজ এক্সারসাইজ 2024 কোন রাজ্যে পরিচালিত হয়েছে? অপশান এ রাজস্থান, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি হলো গুজরাট। সঠিক উত্তরটি হলো অপশান ডি গুজরাট। জয়েন্ট রিলিজ এক্সারসাইজ 2024 গুজরাট রাজ্যে পরিচালিত হয়েছে। এবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে এই জয়েন্ট রিলিজ এক্সারসাইজ 2024 সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। ভারতীয় সেনাবাহিনী গুজরাটে আহমেদাবাদ এবং পোরবন্দরে যৌথ মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ মহড়া জয়েন্ট রিলিজ 2024 সফলভাবে পূর্ণ করেছে। এর ফোকাস কি? এর ফোকাস হলো এটি গুজরাটের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় থিমের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে। আরও কিছু তথ্য এই সম্পর্কিত দেখে নাও। আচ্ছা, এই জয়েন্ট রিলিজ এক্সারসাইজের উদ্দেশ্যটা কি? কী উদ্দেশ্যে এটাই পরিচালিত হয়েছে? এর উদ্দেশ্য হলো দুর্যোগ প্রতিক্রিয়ার জন্য ভারতে প্রস্তুতি প্রদর্শন করা। অংশীদারিত্ব, অর্থাৎ কারা কারা অংশগ্রহণ করেছে সেগুলি একটু আমরা দেখে নিই। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং অন্যান্য কেন্দ্রীয় রাজ্য সংস্থা এই এক্সারসাইজে অংশীদারিত্ব করেছে। এবার আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভিযান টাইগার ট্রাম্প ভারত ও আমেরিকার মধ্যে এই সামরিক মহড়াটি হয়ে থাকে। শক্তি অনুশীলন বরুণ অনুশীলন এটি হয়ে থাকে ভারত ও ফ্রান্সের মধ্যে। প্র্যাকটিস সাদা টানসিক ভারত ও সৌদি আরবের মধ্যে হয়ে থাকে। সাইক্লোন ভারত ও মিশরের মধ্যে হয়ে থাকে সাইক্লোন। অগ্নি ওয়ারিয়ার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয়ে থাকে অগ্নি ওয়ারিয়ার এই সামরিক মহড়াটি। মৈত্রী যুদ্ধ অভ্যাস যেটি ভারত ও থাইল্যান্ডের মধ্যে হয়ে থাকে। অস্ট্রাহীন ওসিনডেক্স পিচ ব্লাক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে। আচ্ছা, আমরা এগুলি মাঝে মাঝেই এগুলি আমরা পড়ে নিই, এর কারণ একটাই, যাতে তোমাদের এটি কী হয় রিভিশন হয়ে যায়, যাতে মুখস্থ থাকে। ঠিক আছে, এবার আরও কিছু এই সামরিক মহড়া সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। সম্প্রতি আইএনবিএন কার্পেট, আইএনবিএন বিল্লাট বাংলাদেশের মধ্যে হয়ে থাকে, ভারত এবং বাংলাদেশের মধ্যে। গরু শক্তি ইন্দো কর্পাট ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে এই দুটি সামরিক মহড়া হয়। ধর্ম গার্ডিয়ান জিমেক্স ভারত ও জাপানের মধ্যে হয়ে থাকে। খঞ্জর ভারত ও কিরগিজস্তান। সূর্যকিরণ ভারত ও নেপালের মধ্যে সূর্যকিরণ সামরিক মহড়াটি সম্পাদিত হয়। আল নাগাও, নাসিম আল বাহার, ইস্টার্ন ব্রিজ 7 যুদ্ধ অভ্যাস ভারত ও ওমানের মধ্যে এই 3টি যুদ্ধ অভ্যাস হয়ে থাকে। এবার আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। ভারতের প্রথম নাইট সাফারি কোথায় খোলা হবে? ভারতের প্রথম নাইট সাফারি কোথায় খোলা হবে? অপশান এ মান্ডালা, অপশান বি পুনে, অপশান সি কার্নাল, অপশান ডি হলো লখনৌ। সঠিক উত্তরটি হলো অপশান ডি লখনৌতে। ভারতের প্রথম নাইট সাফারি লখনৌতে খোলা হবে। তোমরা পাশের ছবিতে দেখে ইমাজিন করে নাও। 2026 সালের মধ্যে লখনৌতে ভারতের প্রথম নাইট সাফারি চালু হবে। এই নাইট সাফারি হবে দেশের প্রথম এবং বিশ্বের পঞ্চম। যেহেতু এটি দেশের প্রথম নাইট সাফারি হবে, তার জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশ্বের পঞ্চম। কুকরাইল নাইট সাফারি পার্ক ও বন্যপ্রাণী কেন্দ্রটি 900 একর জুড়ে বিস্তৃত হবে। এই সাফারিতে রাত ও দিন উভয় সময়ই সাফারির সুবিধা থাকবে। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্নটি। 2024 সালের নভেম্বরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কে রয়েছেন? অপশান এ অনুরা কুমার ডিসনায়েক, অপশান বি চন্দনা অবরত্ন, অপশান সি হর্ষনা
নানায়াক্কারা, অপশান ডি হরিণী অমরা সূর্য। সঠিক উত্তরটি হলো অপশান ডি হরিণী অমরা সূর্য সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। 2024 সালের নভেম্বরে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসনায়েকের জোট ন্যাশনাল পিপলস পাওয়ার অর্থাৎ এনপিপি নির্বাচনে জয়লাভ করে। তারপরে একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। নতুন মন্ত্রিসভায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হরিণী অমরা সূর্য। আরও কিছু তথ্য এই সম্পর্কে কিছু দেখে নাও। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত তৃতীয় নারী হলেন এই অমরা সূর্যা বা অমরা সূর্য। তার আগে ছিলেন কে? সীমাবো বন্দ্যোপাধ্যায়। তিনি 3বার ছিলেন এবং চন্দ্রিকা কুমারাতুঙ্গা একবার দেশের মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ বর্তমান যে প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরা সূর্য, তিনি হলেন শ্রীলঙ্কার তৃতীয়তম নারী অর্থাৎ মহিলা প্রধানমন্ত্রী। এর আগে ছিলেন কে? চন্দ্রিকা কুমারাতুঙ্গা, যিনি একবার হয়েছেন, এবং তার আগে ছিলেন শ্রীমাবো বন্দ্যোপাধ্যায়, তিনি পরপর তিনবার হয়েছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিকে থেকে একটি প্রশ্ন, শ্রীমাবো বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। যদি পরীক্ষায় আসে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমাবো বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার। এবার যেহেতু শ্রীলঙ্কার কথা এসেছে, তাই আমরা অ্যাবাউট দ্য টপিকে শ্রীলঙ্কা সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নিই। ভারত মহাসাগরে অবস্থিত একটি দেশ হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী রয়েছে কলম্বো। এই কলম্বো হলো শ্রীলঙ্কার নির্বাহী ও বিচার বিভাগীয় রাজধানী এবং শ্রী জয়নবর্ধনেপুরা কোট্টে শ্রীলঙ্কার বিধানসভা রাজধানী। শ্রীলঙ্কার বর্তমান মুদ্রা কি? শ্রীলঙ্কার রুপি। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে রয়েছে পকমনালি ও মান্নান উপসাগর। এবার আমরা চলে যাবো আজকে 8 নম্বর প্রশ্নে। কে 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে? অপশান এ হকি হরিয়ানা, অপশান বি হকি পাঞ্জাব, অপশান সি উড়িষ্যা হকি অ্যাসোসিয়েশন, অপশান ডি হলো হকি কর্ণাটক। সঠিক উত্তরটি হলো অপশান সি উড়িষ্যা হকি অ্যাসোসিয়েশন 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024টি জিতেছে। 14তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। হকি অ্যাসোসিয়েশন অব উড়িষ্যা হকি হরিয়ানাকে হারিয়ে 14তম এই খেতাবটি জিতেছে। হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এবার আরও কিছু তথ্য দেখো। এটি উড়িষ্যার হকি অ্যাসোসিয়েশনের ফার্স্ট হকি ইন্ডিয়া সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শিরোনাম। যেহেতু এটি উড়িষ্যার ক্ষেত্রে প্রথম শিরোনাম, তার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্রষ্টব্য যে 2024 সালে মার্চ মাসে হকি হরিয়ানা হকি মহারাষ্ট্রকে হারিয়ে 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে আমরা পড়ে নিলাম যে উড়িষ্যা হকি অ্যাসোসিয়েশন হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটি জিতেছে, আর মহিলাদের ক্ষেত্রে জিতেছে কে? হকি হরিয়ানা জিতেছে। ঠিক আছে, অর্থাৎ হরিয়ানা রাজ্যের হকি অ্যাসোসিয়েশনটি জিতেছে হচ্ছে মহিলা হকি ইন্ডিয়া সিনিয়র চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, এবার আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। আচ্ছা, এই হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ এটি আগে রাঙ্গাস্বামী কাপ নামে পরিচিত ছিল। এটি আগে পরীক্ষা দিত। ঠিক আছে, রাঙ্গাস্বামী কাপ কিসের সাথে যুক্ত? হকির সাথে যুক্ত। 2011 সাল থেকে এটি হকি ইন্ডিয়া সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নামে হকি ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আয়োজক করে কে? হকি ইন্ডিয়া। 13তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ বিজয়ী ছিল পাঞ্জাব। এবার আমরা চলে যাবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 9 নম্বর প্রশ্নে। 50তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের উদ্বোধন কে করেছেন? অপশান এ রাজনাথ সিং, অপশান বি অমিত শাহ, অপশান সি জগৎ প্রকাশ নাড্ডা, অপশান ডি হলো এস জয়শঙ্কর। সঠিক উত্তরটি হলো অপশান বি অমিত শাহ। অমিত শাহ 50তম অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করেছেন। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে এই অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। এই ইভেন্টটি নভেম্বর 2024 গুজরাটের গান্ধীনগরে প্রতিষ্ঠিত হয়েছে বা উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আয়োজিত করেছে কে এই ইভেন্টটি? রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় এবং পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরো। সম্মেলনে পুলিশ ব্যবস্থার উন্নতির জন্য নীতি, প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এই সম্মেলনে। আরও কিছু তথ্য দেখে নাও। এটি ভারতীয় পুলিশ বিভাগের একটি প্রধান প্ল্যাটফর্ম
যেখানে বিভিন্ন পুলিশ বাহিনী বিশেষজ্ঞ এবং গবেষকরা একত্রিত হন। এই এই সম্মেলনের বা এই এই অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেসের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো পুলিশ ব্যবস্থার উন্নতির জন্য নীতি, প্রক্রিয়া এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করা এবং পরামর্শ দেওয়া হলো এর উদ্দেশ্য। এবার আমরা দেখব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। বিশ্ব টয়লেট দিবসে কোন কেন্দ্রীয় মন্ত্রক হামারা শৌচালয় হামারা সম্মান প্রচারাভিযান চালু করেছে, অর্থাৎ ক্যাম্পেইনটি চালু করেছে? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অপশন এ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, অপশন বি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অপশন সি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, অপশন ডি পঞ্চায়েতি রাজ মন্ত্রক। সঠিক উত্তরটি হলো অপশন এ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক বিশ্ব টয়লেট দিবসে হামারা শৌচালয় হামারা সম্মান এই ক্যাম্পেইনটি চালু করেছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু জিকে এবং কিছু তথ্য দেখে নিই। বিশ্ব টয়লেট দিবসের কথা যেহেতু এসছে, তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে বিশ্ব টয়লেট দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হবে সেই ক্ষেত্রে 19শে নভেম্বর। বিশ্ব টয়লেট দিবসে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় হামারা টয়লেট হামারা সম্মান প্রচারাভিযানটি চালু করেছে। এই ক্যাম্পেইনটি 19শে নভেম্বর থেকে 10শে ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার দিবসে শেষ হবে। অর্থাৎ যদি পরীক্ষা আসে মানবাধিকার কবে পালিত হয়? 10শে ডিসেম্বর। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। হামারা সম্মান হামারা সম্মান অভিযানের অর্থাৎ হামারা শৌচালয় হামারা সম্মান এই অভিযানের মূল উদ্দেশ্য হলো পরিচ্ছন্নতা এবং টয়লেট ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আচ্ছা, বর্তমানে জলশক্তি মন্ত্রী কে রয়েছেন? সি.আর. পাতিল রয়েছেন বর্তমানে জলশক্তি মন্ত্রী। আমরা কতদিন আগে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কে কোন পদে বর্তমানে আসীন রয়েছেন সেই সম্পর্কিত ক্লাসটি দিয়েছিলাম। সেখানে এই প্রশ্নটি ছিল যে বর্তমানে জলশক্তি মন্ত্রী কে রয়েছে? সি.আর. পাতিল। যদি ওই ক্লাসটি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। প্লে লিস্টে লিঙ্কটি দেওয়া থাকবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।